কুয়াকাটা ১৩৯ নম্বর ফাঁসিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দম্পতির শ্রেণীকক্ষ দখল করে বসবাস করায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান। দ্রুত সময়ের মধ্যে কক্ষটিতে পাঠদানের পরিবেশ ফিরিয়ে আনার দাবি অভিভাবকদের। স্থানীয়রা জানিয়েছেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিউলি পারভিন ও তার স্বামী ওই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রব সিদ্দিকী দীর্ঘদিন ধরে এই কক্ষটি দখল করে আছেন। শ্রেণীকক্ষের বেঞ্চ ও অন্যান্য শিক্ষা উপকরণ ব্যবহার করে কক্ষটিকে থাকার উপযোগী করে তুলেছেন। এদিকে শিক্ষক দম্পতির দাবি, জায়গা জমি না থাকা এবং বিদ্যালয়ের পাঠদানে ওই কক্ষটি বাস করছেন তারা। কক্ষটি অবমুক্ত করে পুনরায় পাঠদানের পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন অভিভাবকরা। বিষয়টি তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে আদেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা এখানে আছেন বা এইভাবে থাকেন, আমার মনে হয় এগুলি ঠিক নয় এবং যত সম্ভব তাড়াতাড়ি এখান থেকে বিদ্যালয়ের পরিত্যাগ করা উচিত। তদন্ত করবো, আমরা বিষয়টা পর্যালোচনা করে দেখবো যে শিক্ষার পরিবেশ কীরকম ব্যাহত হয় এবং যদি তার কোনো অ্যানোমালিস থাকে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। পরবর্তী সংসদ অধিবেশনে সংস্কার, বিদ্যুৎ সংকটের মতো বেশ কিছু জাতীয় ইস্যুতে বিরোধী দলের সাথে ঐকমত্য হতে পারে, এমন ইঙ্গিত দিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এদিকে জনগণকে জিম্মি করে দাবি আদায় নয়, বরং গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ আন্দোলনে জোর দিচ্ছে বিরোধী দলীয় জোট। বিশ্লেষকেরা বলছেন, তর্ক বিতর্কে গণতান্ত্রিক সৌন্দর্যই দেখা গেছে প্রথম অধিবেশনে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলেছে ১২ মার্চ থেকে ৩০ এপ্রিল। বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রী ও সরকারি দলের গঠনমূলক বক্তব্য, সমালোচনা ও সংলাপে দীর্ঘদিন পর প্রাণবন্ত হয়েছে জাতীয় সংসদ। অনেক সরকারই গঠিত হয়েছে এবং পরিবর্তন হয়েছে। মুক্তিযুদ্ধ, জুলাই সনদ, সংস্কার প্রস্তাব, জ্বালানি সংকট, আইন শৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মাঝে মধ্যেই উত্তপ্ত হয় সংসদ। বিভিন্ন ইস্যুতে ৪ বার ওয়াকআউট করে বিরোধী জোট। তবে প্রতিবারই তারা ফিরে এসে সংসদীয় প্রক্রিয়ার প্রতি তাদের অঙ্গীকারেরই প্রমাণ দিয়েছে। বাংলাদেশের সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন কিছু প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের অনীহার অভিযোগ থাকলেও আন্দোলনের নামে মানুষকে জিম্মি করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার কথা বলছে বিরোধী দলীয় জোট। আমরা আওয়ামী লীগের মধ্যে বিরোধী দল হতে চাই না, যে আওয়ামী লীগ গান পাউডার দিয়া হোটেল কন্টিনেন্টাল এবং শেরাটন ছিল তখন নাম, সেখানে বাসে মানুষ পড়েছে এবং দিগম্বর করছে সরকারি কর্মকর্তাদেরকে দিয়ে। আমরা জাতীয় সংসদে সরকার সমালোচনা করব। গেল অধিবেশনে বিরোধী দলের তোলা বেশ কিছু বিষয়কে প্রধানমন্ত্রীর গুরুত্বের সাথে বিবেচনা করাকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে। নেক্সট সেশনে যেটা সবচেয়ে বড় বোমা ফুটবে সেটা হলো এই যে আমরা ঐক্যমত গঠন করব এবং আমি বিশ্বাস করি যে আমরা সংসদীয় কমিটিও গঠন করবো সংবিধান সংশোধনের জন্য, আমরা বিদ্যুতের ব্যাপারে ঐক্যমত হবো এবং আমরা অনেক বিষয়ে ঐক্যমত পোষণ করবো। এদিকে দীর্ঘদিন পর প্রাণবন্ত একটি সংসদ অধিবেশন উজ্জীবিত করেছে সংসদীয় সংস্কৃতিকে। এটিকে গণতান্ত্রিক কাঠামো ফিরে আসার ইঙ্গিত বলছেন বিশ্লেষকরা। অতীতে যে পার্লামেন্ট আমরা দেখেছি সেটা রাবার স্টাম্প টাইপের পার্লামেন্ট, এবং বিরোধী দল যেটি ছিল সেটি ওইভাবে আসলে কোনো বিরোধী দল হয় না, কার্যকর একটি সংসদ যেটাকে আমরা বলি। এই পার্লামেন্টের মাধ্যমে কিন্তু সেটা কিন্তু হয়েছে। আমার মনে হয় যে এটি একটি ইতিবাচক দিক, দুই দলেরই আন্তরিকতা এখানে আছে। সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতাসহ ২২০ জন সংসদ সদস্য এবারই প্রথমবার নির্বাচিত হয়ে এসেছেন। তাদের ভুল ত্রুটি হওয়ার আশঙ্কা থাকলেও বাস্তবে তেমন কিছু ঘটেনি বলেও মনে করেন বিশ্লেষকরা। সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাম পরিস্থিতি সম্পর্কে আরো জানাতে কুমিল্লা সদর হাসপাতাল থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কুমিল্লায় আজও হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে, এখন পরিস্থিতি আসলে কি জানাচ্ছেন চিকিৎসকরা? আজকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যে শিশুটি মারা গেছে সামিয়া আহমেদ, তার বয়সও কিন্তু 9 মাস। অর্থাৎ এই পর্যন্ত কুমিল্লাতে যে 10 জন শিশু মৃত্যুবরণ করলো তাদের মধ্যে কিন্তু 9 জনেরই বয়স আমরা পেয়েছি 1 বছরের নিচে, অর্থাৎ তারা একেবারেই ছোট শিশু। তাদের মধ্যে বেশিরভাগ কিন্তু আবার টিকা নেয়নি। আর সাম্প্রতিক সময়ে যারা আসলে হামে আক্রান্ত হয়েছে বা যাদের উপসর্গ ছিল তারা কিন্তু এই যে টিকাদান কর্মসূচি শেষ হলো সেটিতে কিন্তু তারা টিকা নিতে পারেনি, কারণ চিকিৎসকদের একটি মানা আছে যে যারা হামে আক্রান্ত হবে বা উপসর্গ থাকবে তারা সুস্থ হওয়ার 29 দিন পরে আসলে টিকা নিতে পারবে, যে কারণে কিন্তু তারা সেই টিকাটি নিতে পারছে না। তবে সুস্থ হলে তারা টিকাটি নিতে পারবে।
পারবে। আর কুমিল্লা জেলার যে সর্বশেষ পরিস্থিতি সেটি একটু আমি জানিয়ে দিই। এ পর্যন্ত কুমিল্লাতে 1700 জনেরও বেশি হামে আক্রান্ত হয়েছে, তার মধ্যে প্রায় 1600 জন কিন্তু শিশু, তাদের মধ্যে আবার 1340 জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে, আর প্রায় 1200 জন কিন্তু চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। এই মুহূর্তে 122 জনের মতো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আর যারাই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তারা কিন্তু আশঙ্কাজনক অবস্থায় এসে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এবং সেখান থেকে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরছে। তবে আমি আজকে কথা বলেছিলাম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান প্রফেসর মিয়া মঞ্জুর আহমেদের সাথে। তিনি যেটি বলছেন যে এখন যারা আসলে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন তারা কিন্তু একদম শেষ মুহূর্তে আসছেন, অর্থাৎ তারা উপসর্গে আক্রান্ত ছিল, পরবর্তীতে হাম তাদেরকে একেবারেই বিধ্বস্ত করে ফেলে। যখন বাবা মা আর কোনো পরিস্থিতি উপায়ন্তর খুঁজে না পান তখন কিন্তু তারা চিকিৎসকের শরণাপন্ন হন এবং হাসপাতালে আসেন, কিন্তু হাসপাতালে আসলেও কিন্তু তাদের আর সেই সময়টি থাকে না। যেমন সামিয়া আহমেদ, যে 9 মাসের শিশুটি গতকাল মারা গিয়েছিল, সে কিন্তু হাসপাতালে আসার 4 ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করে। অর্থাৎ চিকিৎসকরা বলছেন যে হামের উপসর্গ থাকলেই কিন্তু সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গিয়ে ডাক্তার দেখাতে হবে, কিংবা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল বা সদর হাসপাতালে এসে কিন্তু জানাতে হবে। তাহলে কিন্তু এই শিশুদের যে চিকিৎসাটা সেটি দ্রুত আসলে শুরু করা যাবে। আর আমরা একটি বিষয় দেখেছি যে শিশুদের পাশাপাশি বয়স্করাও কিন্তু হামে আক্রান্ত হচ্ছে, অর্থাৎ যে শিশুটি আক্রান্ত হচ্ছে তার পরিবারের যে বয়স্ক সদস্যরা রয়েছেন, প্রাপ্তবয়স্করা রয়েছে, তারাও কিন্তু আক্রান্ত হচ্ছে, তাদের মাধ্যমেও কিন্তু এই সংক্রমণটি ছড়িয়ে যাচ্ছে। আরেকটি বিষয় খুবই লক্ষণীয় যে কুমিল্লার যেসব উপজেলাতে আসলে হামের সংক্রমণ বেশি, আমরা দেখেছি যে কুমিল্লার দেবিদ্বার, মুরাদনগর, ব্রাহ্মণপাড়া এই অঞ্চলটিতে আসলে হামের সংক্রমণ বেশি ছড়িয়ে পড়েছে। যদিও স্বাস্থ্য বিভাগ থেকে সেই ধরনের কোনো তথ্য কিন্তু সুনিশ্চিতভাবে বলেনি, তবে আমরা হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেখেছি এই 3টি উপজেলাতে এখনো পর্যন্ত যে হামের সংক্রমণ সেটি অনেক বেশি ছড়িয়েছে। তো যারা সেখানকার রোগী আছেন এবং স্বজন আছেন তারা কিন্তু বলছে সেই উপজেলাগুলোকে আসলে ক্লাস্টার হিসেবে চিহ্নিত করে সেখানে আসলে যদি সচেতনতা কিংবা চিকিৎসা কার্যক্রম দেওয়া যায় তাহলে সেইখান থেকে কিন্তু সংক্রমণ এড়ানো সম্ভব হবে। তো এই মুহূর্তে কিন্তু কুমিল্লাতে হামের যে সংক্রমণ বা রোগীর যে সংখ্যা সেটি বাড়ছে। আর কুমিল্লা থেকে কথা হচ্ছিল সহকর্মী তানভীর খন্দকারের সাথে। আজ থেকে ঈদুল আজহায় ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল 8টা থেকে মিলছে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট। অনলাইনের মাধ্যমে শতভাগ টিকিট কিনতে পাচ্ছেন যাত্রীরা। সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। দুপুর 2টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলে ট্রেনের টিকিট। রেলওয়ে নির্ধারিত সূচি অনুযায়ী আজ বিক্রি হচ্ছে 31শে মের ফিরতি যাত্রার টিকিট। এছাড়াও 1 জুনের টিকিট, 22শে মে, 2 জুনের টিকিট, 23শে মে, 3 জুনের টিকিট, 24শে মে এবং 4 জুনের টিকিট 25শে মে বিক্রি করা হবে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায় ঈদ উপলক্ষে কেনা অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী একেবারে সর্বোচ্চ 4টি আসনের টিকিট কিনতে পারবেন। এর আগে 13ই মে থেকে ঈদের যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। উত্তরার দিয়াবাড়িতে স্থাপিত পশুর হাটে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ডিএনসিসি। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর রহমান, এখন কি পরিস্থিতি দেখছেন এবং দিয়াবাড়িতে যে পশুর হাট স্থাপিত হয়েছে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ডিএনসিসি, সেটিতে কি পেল আসলে ডিএনসিসি? আদিলুর, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আগে দিয়াবাড়ি হাটে একটি ঘটনা, জি শুনতে পাচ্ছি। দেখুন, গরুর হাটে 5% হাসিল নেবার কথা, কিন্তু এখানে যারা ব্যবসায়ী যারা আসেন তাদের কাছ থেকে কোনো ধরনের কোনো অর্থ নেবার কোনো নিয়ম সিটি কর্পোরেশনের যে ইজারা দেওয়া হয় সেই ইজারাতে আসলে নেই। কিছুক্ষণ আগে এই দিয়াবাড়ি হাটে আসলে একটি হট্টগোলের যে ঘটনা, সেই ঘটনাটি আসলে ঘটেছে। তার কারণ হচ্ছে যে এখানকার 2জন ব্যক্তি এই যে এখানে যারা গরুর ব্যবসায়ী যারা নিয়ে এসেছেন, বিভিন্ন এলাকা থেকে এসেছেন, গরু প্রতি 2000 টাকা করে তারা দাবি করেছেন এই উত্তরা দিয়াবাড়ি হাটে। পরবর্তীতে এখানকার ব্যবসায়ী যারা আছেন সেই ব্যবসায়ীরা জড়ো হয়ে সেই ব্যক্তিকে কিছুক্ষণ আগে যে হাসিলের জন্য যে ঘরটি আসলে করা হয়েছে সেই ঘরটিতে নিয়ে আসা হয়েছে এবং নিয়ে এসে তাকে এখানকার যে হাট কমিটি সেই হাট কমিটির কাছে তুলে দেওয়া হয়েছে। যদিও সেই হাট কমিটি এখন দাবি করছে যে এই ব্যক্তি এই হাট কমিটির কারোর সাথে বা হাট কমিটির সাথে জড়িত নয়, কিন্তু এখানকার ব্যবসায়ী তারা
যে একটি সংঘবদ্ধ চক্র তাদেরকে টাকার জন্য হুমকি দিয়েছে এবং সেই হুমকির কারণে মূলত তারা এখানে জড়ো হয়ে প্রতিবাদ করেছে, বিক্ষোভ করছে এবং তারা বলছেন যে এই ধরনের অরাজকতা হাটে বন্ধ করা দরকার। গতকালকে আমরা ঠিক একই বিষয়টি নিয়ে জানতে চেয়েছিলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানের কাছে। সেই সময় আমরা দেখেছি একটি হাট সমন্বয় কমিটির একটি সভা ছিল, তখন হাটের ইজারাদাররা এবং ডিএনসিসি প্রশাসক তারা বলেছেন যে থেকে ব্যবসায়ীদের কাছ থেকে কোনো ধরনের কোনো টাকা নেওয়া যাবে না। এই মুহূর্তে হাট কমিটির পক্ষ থেকে আসলে বলে দেওয়া হচ্ছে যে কোনো ব্যবসায়ীদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে না, অর্থাৎ হাটটি শুরু হয়ে। আর এই ছিল এখনকার সংবাদে। সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ থাকার জন্য।